এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। তীব্র লোডশেডিং এ পড়াশোনায় ব্যাঘাতের অভিযোগ পরীক্ষার্থীদের। কঠোর ব্যবস্থা নেওয়ায় ফাঁস হয়নি প্রশ্নপত্র, জানালেন শিক্ষামন্ত্রী। সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর। বললেন, কারো প্রতি বৈরী আচরণের পক্ষপাতী নন তিনি। নোয়াব প্রতিনিধি দলের সাক্ষাৎ। ঢাকায় সংকট কমেনি জ্বালানি তেলের। চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক। দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে বাড়ানো হবে পরিবহনের ভাড়া, জানালেন তথ্য উপদেষ্টা। সংরক্ষিত নারী আসনে বিএনপি ও 11 দলীয় জোটের প্রার্থীদের মনোনয়নপত্র ইসিতে জমা। মানহানির মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ঢাকা ও আশপাশের এলাকায় শিশুদের হামের প্রকোপ বেশি। হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। প্রাথমিক লক্ষণকে অভিভাবকরা গুরুত্ব না দেওয়ায় এ অবস্থা, বলছেন চিকিৎসকরা। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর 1টায়। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র নিয়ে অভিভাবকরা কিছুটা উদ্বিগ্ন থাকলেও পরীক্ষা শেষে সন্তুষ্টির কথা জানিয়েছে পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানান, কঠোর ব্যবস্থা নেওয়ায় এবার ফাঁস হয়নি প্রশ্নপত্র। পিএসসি ও জেএসসি পরীক্ষা আর ফিরবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। মঙ্গলবার সকাল 10টায় দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে ৩,৮৮৫ কেন্দ্রে একযোগে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। এতে দেশের ৩০,৬৬৬টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 18.5 লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেন না থাকে। নির্ধারিত সূচি অনুযায়ী 9টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষার প্রথম দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, শুরুতে আতঙ্ক থাকলেও অনেকেই আশানুরূপ পরীক্ষা দিয়েছে। ভালো ফলের আশা তাদের। যা আশা করেছিলাম তার থেকে সহজই এসেছে। সুন্দর হয়েছে, প্রশ্ন অনেক সোজা ছিল, সবকিছু কমন পড়েছে। ভয় তো প্রথমে লাগছিলই, কিন্তু তেমন কোনো একটা সমস্যা হয়নি। পরীক্ষার হলে গার্ড খুব করা দিচ্ছে, দেখা করতে পারে নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা দিচ্ছি, আলহামদুলিল্লাহ এমসিকিউ অনেক ভালো দিলাম। পাবলিক পরীক্ষা যেহেতু ফার্স্ট টাইম দিতেছি, তা ভয় তো ছিলই। আবার শিক্ষামন্ত্রীর ব্যাপারটাও আছে, তারপরও আল্লাহর নাম নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ ওভারকাম করতে পারছি, এটাই অনেক। পরীক্ষার কার্ড মোটামুটি যেটা আমাদের মন্ত্রী মহোদয় বলেছে ঠিক সেরকমটা হয়নি, মোটামুটি সবাই সুযোগ পেয়েছিল। পরীক্ষা ভালো হয়েছে, সব যা বলছে কবুল করছে। সন্তানদের পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকরা ছিলেন উদ্বিগ্ন। ঠিকঠাকভাবে সব রকমের পরীক্ষা, সব রকমের অ্যান্সার দিতে পারুক, এইটুকুই দোয়া আর কি। মাদের তো এইটুকুই টেনশন। তাদের ভিতরে যে একটা মেন্টালি প্রেশার, এটা আমাকে খুব হার্ট করতেছে। উনি বলে যে নকল, উনি 17 বছর ছিলেন না, বাংলাদেশের পরিস্থিতি উনি জানেন না, কেন বাংলাদেশে কোনো 17 বছর ধরে নকলেই হয়নি, সৃজনশীল পদ্ধতি। 1 বছর এই সিলেবাসগুলো বুঝে উঠতে উঠতে কিন্তু ওদের পরীক্ষা চলে আসছে। বাচ্চাদেরকে অযথা ভয় দেখায় যা যা হচ্ছে এগুলো আগেও হয়েছে। শিক্ষার্থীদের ভিতরে কোনো আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছি না, বরঞ্চ তারা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে নির্ভয়ে পরীক্ষা দিচ্ছে। এবারে শিক্ষামন্ত্রী যেই কথাটা বলতেছেন, উনি এভাবে না বলে উনি যদি শিক্ষার গুণগত মান নিয়ে চিন্তা ভাবনা করতো, তাহলে আমরা আরও বেশি খুশি হইতাম। এদিকে পরীক্ষা শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, সবার সহযোগিতায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল। পিএসসি ও জেএসসি পরীক্ষা যারা শুরু করেছিল তারাই বন্ধ করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এটা আর ফিরবে না। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় বসেছে 18,57,344 পরীক্ষার্থী। এবার দেশের সব কেন্দ্রে সিসি ক্যামেরার সঙ্গে ইন্টারনেট সংযোগ সার্বক্ষণিক চালু রাখা হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় লিখিত পরীক্ষা, যা চলবে 20 মে পর্যন্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট।
দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক শিক্ষা সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা, যেখানে 7টি সাধারণ শিক্ষা বোর্ডে 14,18,398 পরীক্ষার্থী, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 3,04,286 জন ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 1,34,660 জন। চট্টগ্রামে এসএসসির প্রথম পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় 1,218টি প্রতিষ্ঠানের 1,30,668 পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখা হয়েছিল। পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। বরিশালে এসএসসি দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষায় অংশ নেয় 81,831 জন পরীক্ষার্থী। কঠোর নিরাপত্তার মধ্যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়াই 30 মিনিট আগে কেন্দ্রে ঢোকে শিক্ষার্থীরা। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে 1,81,854 জন পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছে। এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের 8 জেলা থেকে 2,810টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা 92,692 জন এবং ছাত্রী 89,162 জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছে 1,07,651 জন পরীক্ষার্থী। সকাল 10টায় কড়া নজরদারির মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ সংশ্লিষ্টরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহীতে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার 55টি কেন্দ্রে এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় 28,000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। বোর্ডের 8 জেলায় 274টি কেন্দ্রে 2,709টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,77,709 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। দেশের আরেক শিক্ষা বোর্ড সিলেটে 4 জেলার 225টি কেন্দ্রে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় 13,000 কমেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী 53,891 জন এবং ছাত্র 35,530 জন। বিভাগ ভিত্তিক হিসেবে মানবিকে সর্বোচ্চ 58,199 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অন্যদিকে হিলিতে দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেনের পক্ষ থেকে 3টি পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানীয় খাবার, স্যালাইন এবং বিস্কিট বিতরণ করা হয়েছে। হাকিমপুর পৌর বিএনপির নেতাকর্মীরা এসব বিতরণ করেন। উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী ও যুগ্ম সম্পাদক SM রেজা বিপুল সহ সংশ্লিষ্টরা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কারো সাথে পক্ষপাতমূলক আচরণ করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রসঙ্গে বলেন, আগের সরকার যে পথে হেঁটেছে সে পথে যাবেন না তিনি। সচিবালয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় সংবাদপত্র শিল্পে অর্থনৈতিক চাপ সহ নানান সমস্যার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে তাদের কথা শুনে বিভিন্ন দাবির বিষয়ে একমত হন। সাক্ষাতের পর নোয়াব সভাপতি ও মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, সরকার উদার গণতন্ত্রের পথে হাঁটছে, সেটিকে ইতিবাচক বলেছেন সংবাদপত্রের মালিক ও সম্পাদকরা। বিনা কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় জেলে থাকলে তাদের জামিনে প্রধানমন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন। সরকারের সাথে দূরত্ব কমাতে এখন থেকে 3 মাসে একবার মালিক ও সম্পাদকদের সাথে বৈঠক হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রের পথে হাঁটছেন, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম, আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব। এই উদার গণতন্ত্রের পথে যদি হাঁটেন, প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি, প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা। কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তাদের জামিন দেওয়া যায় কিনা এই বিষয়টা তিনি তা ভালোভাবে দেখবেন এবং এটা বলেছেন। কি বলতে হবে? জ্বালানির জন্য হাহাকার কমছেই না। দাম বাড়ানোর তৃতীয় দিনেও স্বস্তিতে নেই জ্বালানি তেলের গ্রাহকরা। প্রতিদিনের মতো আজও পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। 5-6 ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সবার। ডিপো থেকে তেল না পাওয়ায় সোমবার বিকেল 4টা থেকে আজ দুপুর 12:30 পর্যন্ত বন্ধ ছিল রাজধানীর রাজারবাগ পেট্রোল পাম্প। একই কারণে দুপুর 1:45 পর্যন্ত বন্ধ ছিল রাজধানীর রমনা পেট্রোল পাম্পও। শুভ মাহফুজের রিপোর্ট।
এই দীর্ঘ অপেক্ষার শেষ কখন জানেন না জ্বালানি তেলের গ্রাহকরা, কারণ তেলের জন্য ভোর থেকে লাইনে দাঁড়ালেও দুপুর 12টা পর্যন্ত বন্ধ পাম্প। এমন দৃশ্য রাজধানীর রাজারবাগ পেট্রোল পাম্পের। তেলের দাম বাড়ানোর পরও এমন সংকট মানতে নারাজ গ্রাহকরা। বলছিল যে 12টা দিয়ে চালু হবে, এখন আসতে আসে না। 12টা 15 বাজে 7টা থেকে আসি সিরিয়ালে। আমি 5টার সময় আসছিলাম, তখন বললাম যে ওনারা বললো যে সকাল 8টায় আসেন আপনি, তো আমি সকাল 7টায় আসছি, 7টা থেকে এখন পর্যন্ত ওয়েট করতেছি। দাম বাড়ার পর তো আমরা আশা করছি যে তেল আমাদের ট্যাঙ্কি লোড করে দেবে, এখন তো ট্যাঙ্কিও লোড করে দিচ্ছে না, 200 টাকার কি 300 টাকা তেল দিচ্ছে। এতক্ষণ দাঁড়া থেকে যদি 200 টাকা তেল পাই তাহলে আর এটা দিয়ে কী করবো। স্বাভাবিক সময়ে এই পাম্পের ডিজেল, পেট্রোল ও অকটেনের চাহিদা 25 থেকে 30 হাজার লিটার হলেও এখন ডিপো থেকেই দেয়া হচ্ছে মাত্র 3 ভাগের 1 ভাগ, যার কারণে বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয় এই পাম্প। ডিপো থেকে পর্যাপ্ত তেল দিচ্ছে না আর কি, তো আমাদের তেল এখন দরকার কমপক্ষে 15,000 লিটার বা 20,000 লিটার, আমরা পাচ্ছি মাত্র 4,500 লিটার। চাই অনুযায়ী সরবরাহ পাচ্ছি না, যেমন আজকে শুধুমাত্র অকটেন 4,500 লিটার পাইছি আর ডিজেল 4,500 লিটার, যেটা আসলে আমাদের চাহিদা তুলনায় খুবই সামান্য। একই অবস্থা রাজধানীর রমনা পেট্রোল পাম্পেও। প্রতিদিন সকাল 8টা এই পাম্পে তেল বিক্রি শুরু হলেও মজুত না থাকায় দুপুর 1:45 পর্যন্ত বন্ধ থাকে পাম্পটি। এ কারণে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। 9টা 15 মিনিটে সিরিয়াল ধরায় কেমন আসছে। তেল থাকা সত্ত্বেও যদি বলে তেল নাই, তাহলে আর কি করার আছে। গভর্নমেন্টের কাছে আমাদের দাবি অতি তাড়াতাড়ি যেন আমাদের এই তেলের সমস্যার সমাধানটা হয়, তাহলে আমাদের যারা নিম্নবিত্ত মানুষ যারা রাইড শেয়ার করে চলে এটার উপর ডিপেন্ড করি, তাহলে আমাদের অনেকটা কষ্ট হয়ে যাবে। পাম্প কর্তৃপক্ষ জানায় চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল না পাওয়ার কারণে বন্ধ রাখতে হচ্ছে পাম্প। কালকে যদি আমার 18,000 তেল না দিয়ে আমাকে যদি 32,000 তেল দিত, তাহলে আমি আজকে সকালে পাম্পটা বন্ধ যেত, কালকে সন্ধ্যার সময় পাম্প বন্ধ যেত, আমি কালকেও রাত্র 7টা 8টা 9টা পর্যন্ত তেল দিতে পারতাম, আজকে সকালে পাম্প খুলতাম, তাহলে এই লাইন কমে যেত না। যত হিসাব নিকাশি করেন আপনাকে সরবরাহ স্বাভাবিক করতে হবে। এখন প্রশ্ন একটা, ওনারা যেটা বলেন বা বলবেন যে সরবরাহ স্বাভাবিক করলে তেল পাচার হয়ে যাবে, তা আপনি বর্ডার গার্ড রাখছেন কী জন্যে, আপনি পুলিশ রাখছেন কী জন্যে, আপনি NSA SBR রাখছেন কী জন্যে, আপনি যদি কেউ করে ধরেন না ধরে। জ্বালানি তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি গ্রাহকদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তেলের দাম বাড়ানোর পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলো। সকাল থেকে নগরীর ফিলিং স্টেশনগুলোতে নেই গ্রাহকদের দীর্ঘ লাইন। পাম্প কর্তৃপক্ষ জানায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। প্রকৃত অর্থে বড় কোনো ঘাটতি না থাকলেও অতিরিক্ত চাহিদার কারণে কৃত্রিম সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকারের পক্ষ থেকে বারবার জ্বালানি সংকট নেই বলা হলেও এতদিন পাম্পে ছিল গ্রাহকদের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর পর প্যানিক বায়াররা হঠাৎ উধাও হয়ে গেছে। এতে ফিলিং স্টেশনগুলোতে ফিরেছে আগের স্বাভাবিক পরিবেশ। জ্বালানির মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, এ বিষয়ে সরকারের সাথে পরিবহন মালিকদের আলোচনা চলছে। প্যানিক বাইংয়ের কারণে চাহিদা 3-4 গুণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, অ্যাপের মাধ্যমে জ্বালানি বিক্রি হলে সংকট কেটে যাবে, জনগণের কল্যাণেই ঋণ নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীকে সাথে নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকার সবার সরকার, এজন্য সাধারণ মানুষ, ব্যবসায়ী সহ সব পক্ষের স্বার্থ রক্ষা করা সরকারের দায়িত্ব। জ্বালানির দাম বাড়ায় যৌক্তিকভাবেই পরিবহনের ভাড়া কিছুটা বাড়ানো হবে, তবে খেয়াল রাখা হবে জনগণের উপর যাতে চাপ কম পড়ে, সেদিকে জানান উপদেষ্টা। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। আমরা খেয়াল করি, আমি আগে একদিন বলেছিলাম এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে, এমন কোনো কিছু হতে পারে না যে সবাই বা কেউ একটা অংশ এটা থেকে দূরে থাকবেন। তো সরকারের উদ্দেশ্য থাকবে এভাবে বলা, যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার থেকে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে।
জ্বালানির মজুদ নিয়ে কোনো সংকট নেই জানালেও ডাক্তার জাহিদুর রহমান স্বীকার করেন কিছু কিছু স্টেশনে জ্বালানি সরবরাহ কিছুটা কমেছে। সংকট মোকাবেলায় জনগণ সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। সমস্যা হচ্ছে হঠাৎ করে আমাদের এমন একটা প্যানিক তৈরি হয়েছে যে প্যানিকটা কন্টিনিউ করছে, অথবা জ্বালানির দাম কম থাকার কারণে যেটা পাচার হওয়ার বা পাচার করার প্রবণতার কারণে চাহিদাটা অনেক বেড়ে গেছে। সেই জন্য বলছি যে ওই চাহিদাকে যদি আপনি বেস ধরেন তাহলে আসলে চাহিদা এটা মেটানো যাবে না। আবারও বলছি ওটা আসলে চাহিদা না, ওটা কোনোভাবে এটা 3 বা 4 গুণ এখন চাহিদা তৈরি হয়েছে। আমরা এটাকেই চেষ্টা করছি, আমরা যতটা সম্ভব আমরা কথা বলে আপনাদের মাধ্যমে আপনারাও বলে এটাকে যাতে কমিয়ে আনা যায়। মার্কিন নিষেধাজ্ঞার ভয় থাকায় রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনতে ভারত সহ অন্যান্য বড় দেশকেও অনুমতি নিতে হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। মজুদের খুব বড় সংকট নেই, সাপ্লাইয়েরও খুব বড় সংকট নেই, আরো জাহাজ আসছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বে জ্বালানি তেলের বাজারে চলমান অস্থিরতায় তেলের দাম না বাড়িয়ে সরকারের হাতে খুব একটা বিকল্প ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে মূল্যস্ফীতি বিবেচনায় সীমিত আয়ের মানুষের উপর চাপ অনেক বেড়ে গেল বলে মনে করছেন তারা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা জোর দিচ্ছেন রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার উপর। পোশাক কারখানায় সোলার প্যানেল স্থাপন করলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। গোলাম মহিনুল হাসানের রিপোর্ট। গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েলের হামলা ও পরবর্তীতে মার্কিন ইসরায়েল বাহিনীর যৌথ আক্রমণ আর ইরানের পাল্টা প্রতিরোধে জ্বালানি তেলের বাজারে তৈরি হয় অস্থিরতা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোতে তেলের মূল্য বেড়েছে অনেক। বাংলাদেশে যদিও শুরুতে দাম বাড়ানো হচ্ছে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হলেও শেষ পর্যন্ত 19 এপ্রিল মধ্যরাত থেকে বাড়তি দাম কার্যকর করেছে সরকার। আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারের এই উদ্যোগটা অনেকটা নিরুপায় উদ্যোগের মতো, কেননা সরকার আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির পরেও প্রায় 1.5 মাসের বেশি সময়কাল মূল্য সমন্বয় না করে নিজস্ব অর্থ দিয়ে বাড়তি ব্যয় পরিশোধ করার চেষ্টা করেছেন। এই বাড়তি অর্থটি মূলত এসছে বিপিসির যে বাড়তি মুনাফা ছিল অথবা এর বা আরপিজিসিএল এর যে কিছু মুনাফা ছিল যেটা সরকারের কোষাগারে, সেইগুলোকে সরকার ব্যবহার করেছেন। আশা করব সরকার সত্যিকার অর্থে সমন্বয়ের যে ফর্মুলাটা সেটা মেনটেন করবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে, সরকার তেলের দাম বাড়িতে বাধ্য হয়েছে, বাড়ছে, কিন্তু এই দাম যখন কমবে তখন যেন কমানো হয়। তাইলেই হবে কি, এই যে আশঙ্কাটা সবাই করছে যে মূল্যস্ফীতি হবে এবং আমাদের যে এটা রিকারিং এফেক্ট বিভিন্ন পণ্যে পড়বে, সেটার একটা চাপ সবাই অনুভব করবে, সেটা হবে না। এবং এই জায়গাটায় সরকারকে স্বচ্ছতা অবলম্বন করতে হবে, বিপিসিকে স্বচ্ছতা অবলম্বন করতে হবে। এমন পরিস্থিতিতে কাজের সুযোগ তৈরি করা না গেলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলছেন অর্থনীতিবিদরা। স্বকর্মনিয়োজিত যে সমস্ত কাজ সেখানে এক ধরনের মূল্য অ্যাডজাস্টমেন্ট হয়। আপনি এখন দেখতে পাবেন পরিবহন যেগুলো দেখবেন যারা স্বকর্মনিয়োজিত, দোকানে গিয়ে সেটা দেখতে পাবেন, যে কোনো পণ্য ক্রয় করলে সেটা দেখতে পাবেন যে তারা তাদের মতো করে তাদের ব্যয়ের একটা অ্যাডজাস্টমেন্ট তারা নিজেদের মতো করে নিচ্ছে। সেই অ্যাডজাস্টমেন্টটুকু বাজারে সেটা আপনি দেখতে পাবেন। মূলত চাপ পড়বে হচ্ছে যারা কিনা নির্দিষ্ট আয়ের মানুষ তাদের জন্য। বিজেএমই সভাপতি জানান, পোশাক খাতের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। যারা রুফটপ সোলার করার উদ্যোগ নেবে, বিজিএমই থেকে টুগেদার উইথ ইটকল আমরা একটা টেকনিক্যাল সাপোর্ট দিব এবং লো কস্ট ফান্ড পাওয়ার ব্যাপারেও আমরা সাপোর্ট দেবো। ইন অ্যাডিশন আমাদের মেম্বারদেরকে মোটিভেট করার জন্য আমরা বলছি যে তারা যদি সোলার ইউজ করে তাহলে আমরা বিজিএমই যে সার্ভিস চার্জ 50% কমাই দেবো তাদের জন্য যারা সোলার ইউজ করবে। জ্বালানি তেলে বাজারে অস্থিরতার নেতিবাচক প্রভাব আগামী বাজেটে পড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। গোলাম মহিনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানির দাম বৃদ্ধিতে খাদ্যপণ্যের দামের উপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। বলেন, দেশের আমদানি পরিস্থিতি স্থিতিশীল আছে, জ্বালানির দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি হলে সরকার হস্তক্ষেপ করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বোতলজাত সয়াবিন একটু কম থাকলেও খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, তারপরও বাজারে নজরদারি আছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। জ্বালানির অভিঘাত পৃথিবীর সব দেশে পড়েছে বলেও জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বড় বড় দেশে জ্বালানির দাম বাড়লে পণ্যমূল্য স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে বিএনপির 36, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের 13 জন এবং স্বতন্ত্র এমপি জোট থেকে একজন নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়েছেন। বুধ ও বৃহস্পতিবার এই ফর্ম যাচাই বাছাই করবে ইসি। দল থেকে মনোনয়ন পাওয়ায় খুশি
প্রার্থীরা আশা করছেন সংসদ সদস্য হিসেবে তারাও সংসদে জনগণের আশা আকাঙ্ক্ষা তুলে ধরতে পারবেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনে ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খানের কাছে হলফনামা, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা। ক্ষমতাসীন দল বিএনপি মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয় সোমবার। তারা আলাদা আলাদাভাবে ইসিতে মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম, সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান সহ অনেক সিনিয়র নেতা আছেন এই তালিকায়। এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকমই ভূমিকা রাখতে পারবে। যে জনগণের সাথে সে জনগণের জন্য কিছু করা, কিছু বলার। তো আমার অনুভূতি হচ্ছে যে সেই অনুভূতি নিয়েই জাতীয় সংসদে যেতে চাই এবং জীবনটা অনিশ্চয়তা নিয়েই আমরা এই রাজনীতির মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থীদের কেউ কেউ জায়গা পেয়েছেন সংরক্ষিত আসনে। টানা ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা দলটির হামলা মামলার পরও মাঠে থাকার ফসল হিসেবে মনোনয়ন পেয়েছেন বলেও দাবি করেন বিএনপির প্রার্থীরা। শত বাধা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও মানুষ চাইলে যে পারে, সেটার রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি পুরো বাংলাদেশের তরুণদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বাছাই করেছেন এটা সঠিক প্রক্রিয়াতেই আছে। সংসদে বিরোধী দল জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের 13 প্রার্থীও মনোনয়ন ফর্ম জমা দেন। রিটার্নিং কর্মকর্তার কাছে ফর্ম জমা দেওয়ার সময় জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। একজন শহীদের মা আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের প্রতিনিধিত্ব করব। দেশ গঠনে এবং দেশের সকল সংকটে আমরা ঐক্যবদ্ধ থাকব। বিকেল 4টায় শেষ হয় মনোনয়ন ফর্ম জমা কার্যক্রম। এরপর রিটার্নিং কর্মকর্তা বিস্তারিত তুলে ধরে জানান, বুধ ও বৃহস্পতিবার মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করা হবে। স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। তফসিল অনুযায়ী আমরা রিটার্নিং অফিসারের এখানে বাছাই হবে 22 তারিখ থেকে 23 তারিখ। 22 তারিখ মানে আগামীকাল বিকাল 2টা থেকে 4টা এবং তার পরের দিন হচ্ছে 10টা থেকে 4টা। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 29 এপ্রিল, আর 2 সপ্তাহ পর 12 মে ভোট গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুর 12টার দিকে সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালতের বিচারক সুমন ভূঁইয়া এই নির্দেশ দেন। এর আগে গত 2 এপ্রিল সিরাজগঞ্জ থেকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে আদালতের বিচারক সুমন ভূঁইয়া মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল শরীফুল হায়দার রফিক সরকার জানান, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি বহু মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পাশাপাশি ধর্মীয় বিধান মেনে চলেন। কিন্তু মুফতি আমির হামজা অযাচিতভাবে একটি বক্তব্যে ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক বলেন। এতে সংক্ষুব্ধ হয়ে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালি উপজেলা আমলি আদালতে মামলাটি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির। ঋণ খেলাপিদের সাথে সমঝোতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হাসাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ব্যাংক থেকে টাকা নিয়ে যারা পালিয়েছে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে। একই সাথে টাকা উদ্ধারে সরকার পেশাদার রিকভারি ফার্ম নিয়োগ দিয়েছে। তিনি জানান, টাকা উদ্ধারে বিভিন্ন দেশের সরকারের সাথে আলোচনা চলছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুবিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৭৮,৭৬০ বিলিয়ন ডলার। এছাড়া বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর প্রায় ৯০.৬৬ মিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বলেও জানান অর্থমন্ত্রী। বিএনপি কোনো পৃষ্ঠপোষকতায় অর্থনীতিতে বিশ্বাস করে না, এটার প্রমাণ বারবার হয়েছে। সুতরাং এইবারও সেই সুযোগ নাই। কিন্তু আর ব্যাংকের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা আমরা এই উইন্ডোটা একটু ওপেন করেছি, এখানে কেউ ফিরে আসার জন্য না। যেখানে ব্যবসায়ীরা
এক্সিস্টেন্সিয়াল থ্রেটে আছে, তো ব্যাংকের রিপেমেন্ট করতে পারছে না, তার স্টাফদের বেতন দিতে পারছে না, ফ্যাক্টরিগুলো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এগুলো আগের থেকে ক্যারি ওভার সব। তো সেই ক্ষেত্রে ট্যাক্স জিডিপি যেটা আমরা রেখে এসেছিলাম অনেক উপরে, সেটা বিগত সরকারগুলো কমিয়ে কমিয়ে সাথে নিচে নেমে আসছে। রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় শিশুদের মধ্যে হামের প্রকোপ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুদের ভিড়। চিকিৎসকদের ভাষ্য, রোগের প্রাথমিক লক্ষণ জ্বর, চোখ লাল হওয়া, ত্বকে র্যাশ। অনেক সময় অভিভাবকরা গুরুত্ব না দেওয়ায় রোগটি জটিল আকার ধারণ করছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত একদিনে হামে আরও 3 জনের মৃত্যু হয়েছে। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 1159 জন। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব ও টিকাদান কার্যক্রম নিয়ে উদ্বেগ বেড়েই চলছে। রাজধানীর শিশু হাসপাতালে ডেডিকেটেড ওয়ার্ড চালু হওয়ার পর এখন পর্যন্ত 336 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে 77 জন রোগী চিকিৎসাধীন। ঠান্ডা জ্বরে আর কি প্রথম থেকে হয়েছে, এই তারপর আর কি জ্বরের এটা না কমাতে এই চেয়ারে এগুলা বাইরে হইতেছে। হালকা নাকে মাথায় বেশি দেখা দিচ্ছে, আমরা বুঝি নাই এগুলো কি, তখন আবার সর্দি কাশি জ্বর দেখা দিচ্ছে, তো ওখান থেকে অবস্থা ভালো না দেখি ঢাকা নিয়ে আসছি। 6 দিন ছিলাম, বাচ্চা সুস্থ হয়ে চলে গেছি 28 তারিখে। পরে বাসায় যাওয়ার পরে 3 দিন পরে আবার জ্বর, ঠান্ডা, কাশি, হাম একদিন পরে দেখা দিছে। হাম দেখা দিয়েছে পরে হামের এখানে পাঠাইছে। জ্বর, সর্দি, কাশি, তারপর চোখ লাল হয়েছে, তারপর উপসর্গ দেখা দিছে কপালে দিয়া, যে রেশগুলো বেরিয়েছিল না। চিকিৎসকদের মতে প্রাথমিক পর্যায়ে রোগটি সঠিকভাবে শনাক্ত ও ব্যবস্থাপনা না হওয়ায় অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। হাসপাতালটিতে ঢাকা সহ আশপাশের জেলা থেকে আসা রোগীর সংখ্যাই বেশি, যা নগর ও উপনগর এলাকায় সংক্রমণের বিস্তারের ইঙ্গিত দেয় মত চিকিৎসকদের। মিজেলসে প্রথম বাচ্চাদের তীব্র জ্বর হয়, জ্বরের প্রথম 3 থেকে 4 দিন আসলে ক্লিয়ার বোঝা যায় না এই বাচ্চাগুলি কি মিজেলসে আক্রান্ত কিনা। যখন 4 দিন পরে র্যাশ অ্যাপিয়ারেন্স হয়, র্যাশটা সাধারণত কানের পিছনে, মুখ, সেখান থেকে আমাদের শরীরে এবং নিচের অংশের দিকে আস্তে আস্তে স্প্রেড হতে থাকে, তখনই গার্ডিয়ানরা সাধারণত হসপিটালে আসে। সাধারণত যদি 1 বছরের কম বয়সী বাচ্চারা হয়, সেটির সাথে যদি হামের সাথে যদি কিছু জটিলতা, এদের ম্যাক্সিমাম হলো শ্বাসকষ্ট ভোগে, শ্বাসকষ্ট কমপ্লিকেশনে নিউমোনিয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন হামের টিকা অত্যন্ত কার্যকর এবং নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করা গেলে এই রোগ প্রায় সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় হাম রুবেলা টিকা বিনামূল্যে দেয়া হলেও অনেক ক্ষেত্রে টিকা গ্রহণে অনীহা বা অবহেলা দেখা যায়। হাম নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় দ্রুত শনাক্তকরণ নিশ্চিতের তাগিদ দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় হামের প্রকোপ কমছেই না। 24 ঘন্টায় সিলেটে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট প্রাণহানির সংখ্যা 6 জন। হাসপাতালে হাম উপসর্গ নিয়ে 148 জন রোগী ভর্তি আছে। এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে গেল 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 15 রোগী। ভর্তি আছে প্রায় 70 জন। প্রথম দিকে শিশুরা আক্রান্ত হলেও এখন বয়স্করাও হামে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। বিশেষ করে গর্ভবতী মায়েরা বেশি আক্রান্ত হচ্ছেন। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে নতুন করে হাম আক্রান্ত 33 শিশুকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে 85 শিশু চিকিৎসাধীন। এ পর্যন্ত 15 শিশু মারা গেছে। এদিকে দুপুরে পাবনায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এতে জানানো হয়, জেলায় এবার হামে আক্রান্ত হয়েছে 514 জন। বেশিরভাগ শিশুই টিকা পায়নি। মুন্সিগঞ্জ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেছেন সিভিল সার্জন ডাক্তার কামরুল জমাদ্দার। জেলায় 10 মে পর্যন্ত চলবে টিকাদান। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। এদিকে টেকনাফের প্রত্যন্ত শিলখালী এলাকা থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন ও কক্সবাজার প্রতিনিধি মুর্শিদুর রহমানের তথ্য ও ভিডিওতে, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার সকাল 8টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে একই পরিবারের 4টি লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন এবং তাদের 10 বছরের শিশু পারভেজ হোসেন ও 3 বছরের মেয়ে সাদিয়া খাতুন।
পুলিশ ও স্থানীয়রা জানায় হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত 8টার দিকে বাড়িতে যান তিনি। তার কাছে গরু বিক্রির 2,80,000 টাকা ছিল। দুর্বৃত্তরা ওই টাকা এবং বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে যায়। মেরে ফেলে দিয়ে 4টা লাশ কি দিয়ে কাটলো, কাটা ফেলে দিয়ে কিছু রাখছে কিনা, হাইসা কুপ্তা যেটাই হোক। কারোর সাথে ঝামেলা সঠিক আমরা অতটা জানি না, ঠিক আছে। এমনি পারিবারিক গন্ডগোল বিবাদ হয়, এটাই। হত্যার বিচারটা আমরা সুষ্ঠুভাবে চাই, এটা যেন বিচারটা হয় এবং ভালো একটা তদন্তের মাধ্যমে জানা হয়। এদিকে গৃহকর্ত্রী পপি খাতুনের মা ও বোনের দাবি, জমি জমা নিয়ে বিরোধের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। ওরা এরা কুটে করে কেস ওরা এই জমিটা যখন আমার জামক দেয়, বোনেরও করে দিছে 2.5 বিঘা মাটি, 5 বোন 2.5 বিঘা মাটি দিছে 5 বোনের। আর একটা বেটা ঘর ভিটা যা 10 বিঘা মাটি থাক ওই এক বেটাক দিছে, দিয়ে বেটায় থাকে। এটাই হলো একেবারে মেন ইয়ে। কবি করে জবাই করেছে এটা, আর পাজামাটা নিচে নামে আছে এখানে। আমি অত থাকিনি, দেরি করি। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়। তাদের সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে আমি খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে পৌঁছে দেখতে পারি 4টি ডেড বডি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং কেন করা হয়েছে এটা আমরা তদন্ত করছি। তদন্ত করে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। এদিকে সকাল 10:30টার দিকে টেকনাফের উত্তর শিলখালীর গহীন পাহাড় সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত 3টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রবিবুল আউয়াল, মুজিবুর রহমান ও নূর বশর। নিহত 3 জনই বাহারছড়া শিলখালী গ্রামের বাসিন্দা। তাদের শরীর ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। সকালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এই সময় ইট পাটকেল নিক্ষেপ করে তারা। কলেজের ভবনের দেয়ালে গ্রাফিতি লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সোমবার রাতে গ্রাফিতি থেকে ছাত্র শব্দটি মুছে ফেলা হয়, এর পরিবর্তে উপরে লেখা হয় গুপ্ত। বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে বিতণ্ডার জেরে সকালে প্রথম দফায় এবং বিকেল 4টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। এ সময় দুই পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে এবং কলেজ ক্যাম্পাসের সামনে একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অবস্থায় কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। টেন্ডার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমেদ হোসেনের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা করানো হয়েছে বলেও জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেনের ওপর হামলার 24 ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 1। গ্রেফতারকৃতদের নামে আগে একাধিক মামলা রয়েছে। আসামিদের সাথে কোনো রাজনৈতিক দলের যোগসূত্র আছে কিনা এমন প্রশ্নে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো যোগসূত্র পায়নি বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। এর আগে সোমবার অফিস শেষে বাসায় ফেরার সময় বনানীর পুরনো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেছনের একটি গলিতে 2-3 জন ডক্টর আহমেদ হোসেনকে লক্ষ্য করে হামলা চালায়। তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ডাক্তার আহমেদ হোসেনকে উদ্ধার করে জাতীয় ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাংকিং খাতে প্রযুক্তি নির্ভর সেবার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে পূবালী ব্যাংক পিএলসির 1000তম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। নতুন এই সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকরা নগদ উত্তোলনের পাশাপাশি জমা প্রদান সহ বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বুথটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ব্যাংকটি সবসময় গ্রাহক কেন্দ্রিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। 1000তম সিআরএম বুথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপন, ডিজিটাল রূপান্তরের ধারাবাহিক
ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আরও বলেন, ভবিষ্যতেও পূবালী ব্যাংক প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে যাবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, তীব্র লোডশেডিং এ পড়াশোনায় ব্যাঘাতের অভিযোগ পরীক্ষার্থীদের, কঠোর ব্যবস্থা নেওয়ায় ফাঁস হয়নি প্রশ্নপত্র, জানালেন শিক্ষামন্ত্রী। সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর, বললেন কারো প্রতি বৈরী আচরণের পক্ষপাতী নন তিনি। নোয়াব প্রতিনিধি দলের সাক্ষাৎ। ঢাকার সংকট কমেনি জ্বালানি তেলের, চট্টগ্রামে পরিস্থিতি স্বাভাবিক। দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে বাড়ানো হবে পরিবহনের ভাড়া, জানালেন তথ্য উপদেষ্টা। সংরক্ষিত নারী আসনে বিএনপি ও 11 দলীয় জোটের প্রার্থীদের মনোনয়নপত্র ইসিতে জমা। মানহানির মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ঢাকা ও আশপাশের এলাকায় শিশুদের হামের প্রকোপ বেশি, হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। প্রাথমিক লক্ষণকে অভিভাবকরা গুরুত্ব না দেওয়ার এই অবস্থা, বলছেন চিকিৎসকরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।